আমরা লেকচার 6 শুরু করব। কোর্সটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ করোশন। আমাদের আজকের টপিক, আমরা গত ক্লাসে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছিলাম, গ্যালভানিক সেল, এবং যেখানে আমরা কপার জিঙ্ক সিস্টেম নিয়ে দেখছিলাম, সেটাই আরেকটু কন্টিনিউ করব। এবং তারপরে আমরা দেখব যে করোশনের ক্ষেত্রে কিন্তু এরকম সেল কিন্তু গ্যালভানিক সেল সবসময় ডেভেলপ করে, এবং সেখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয় অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে, এবং দেখব সেটাই হচ্ছে সেল পোটেনশিয়াল। এবং সেল পোটেনশিয়াল দেখে আমরা বুঝতে পারবো যে করোশন হবে কি হবে না, মানে তার প্রবাবিলিটি কি। আর সেই সঙ্গে আমরা দেখব যে এইরকম করোশন সেল শুধু অ্যাকুয়াস সিস্টেমেও নয়, অনেক সময় ড্রাই কন্ডিশনও হতে পারে, যেমন অক্সিডেশন। আমার একটা মেটাল আছে, সেটা অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে মেটাল অক্সাইড তৈরি করলো, সেখানেও দেখব, যদি অ্যানালাইজ করি, দেখব যে সেখানেও করোশন সেল তৈরি হচ্ছে, এবং সেখানেও এই চারটে কম্পোনেন্ট যে আছে না, দুটো ইলেকট্রোড, অ্যানোড ক্যাথোড, ইলেকট্রোলাইট এবং কন্ডাক্টর, এই চারটে কম্পোনেন্টই থাকবে। সেটা নিয়েও আমরা কিছুটা আলোচনা করব। তা আমাদের গ্যালভানিক সেল সম্বন্ধে দেখা যাক। আমরা আবার রিড্র করব, যেটা আগের ক্লাসে করেছি। আমরা একটা কপার রড আছে, কুইকলি আমি এটা ড্র করে নিচ্ছি। এসএটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার। এটার মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার প্রেশার আর 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এইটা আমাদের সবসময় আমরা ফিক্স রেখেছি। এবং এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে কপার। আমরা পিওর কপার এবং পিওর জিঙ্ক নিয়েছি, এবং এই সার্কিটটাকে এই চার্জ ট্রান্সফার করার জন্য আমরা একটা সল্ট ব্রিজ দুটো সেলের মধ্যে লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে সল্ট ব্রিজ। আমরা যখন দেখেছি, মানে রেফারেন্স ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন রেফারেন্স ইলেকট্রোড দিয়ে আমরা দেখেছি এই দিকে যে রিডাকশন পোটেনশিয়ালটা তৈরি হয়, ই নট সিউ প্লাস 2 প্লাস সিউ ইকুয়াল টু 0.34 ভোল্ট, আর এই দিকেরটা তৈরি হচ্ছে ই নট জিঙ্ক 2 প্লাস জিঙ্ক ইকুয়াল টু মাইনাস 0.76 ভোল্ট। আর এই দিকটা হচ্ছে ক্যাথোড, আর এখানে ডিপোজিট হবে, এখানে ডিপোজিট হবে, কপার ডিপোজিট হবে, আর এই দিকটায় হচ্ছে করোশন হবে। জিঙ্ক করোশন হবে আর কপার ডিপোজিট হবে। সেটা তখনই হতে পারে যখন আমি এই দুটো ইলেকট্রোডকে কোনো কন্ডাক্টর দিয়ে জুড়ে দেব। এবং জোড়ার আগে আমি যদি এই দুটোর মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স দেখি, আমি দেখব সেই ভোল্টেজটা, আমি এটাকে সেল ভোল্টেজ বলতে পারি, সেই ভোল্টেজটা হবে, আমি সবসময়, আর এই যে পোটেনশিয়ালটা আমরা দেখেছি না, এগুলো সব রিডাকশন পোটেনশিয়াল। আর এটা শুধু, আর এখানে একটা নট আছে, এই নটটা যেহেতু আমরা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসারে করেছি, এবং এটা পিওর জিঙ্ক, পিওর কপার, এবং
আয়নগুলোর কনসেন্ট্রেশনও 1 মোল, এখানে জিঙ্ক 2+ এরও কনসেন্ট্রেশন 1 মোল, এবং তখন আমরা এটাকে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল করব আর কি। এটা তখন একটা স্পেশাল নাম হবে স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে এই যে ই নট দিয়েছি না, এইটা দিলেই সেটা স্ট্যান্ডার্ড বোঝায়। এবং রিডাকশন পোটেনশিয়াল দিয়ে দেখিয়েছি, তার মানে আমি এই ভ্যালুটা দেখে বুঝতে পারবো যে যার বেশি ভ্যালু হবে, সেই ভ্যালুটা যার বেশি পজিটিভ হবে, সে সব সময় রিডিউস হতে চাইবে, এই আয়নগুলো রিডিউস হতে চাইবে, আর যার কম হবে সেই মেটালটা সবসময় অক্সিডাইজ হতে চাইবে। সেটাই আমরা আগের বারে শিখেছি। এখানে কি হচ্ছে, যেহেতু কপার 2+ কপার এখানে ই নট ইকুয়াল টু 0.34, তাই জন্য কপার 2+ সবসময় দুটো ইলেকট্রন নিয়ে কপার ডিপোজিট হবে ওই কপার সাইডে, আর জিঙ্ক ই নট জিঙ্ক 2+, জিঙ্ক যেহেতু এটা -0.76 ভোল্ট, তাই জন্য এইখানে যেটা হবে জিঙ্ক 2+ প্লাস 2 ইকুয়াল টু জিঙ্ক, কারণ আমি যেহেতু রিডাকশন পোটেনশিয়াল ধরছি তাই জন্য সবসময় আমরা রিডাকশন মোডেই লিখব। কিন্তু এখানে কিন্তু যে প্রসেসটা হবে, যখনই ওই দুটো টার্মিনালকে ইলেকট্রোডকে আমি কন্ডাক্টর দিয়ে কানেক্ট করে দেব, রিয়াকশনটা এই দিকে যাবে, মানে অক্সিডেশন হবে। আর আমি এখানে রিডাকশন করেছি, এটাকে যদি আমি অক্সিডেশন হিসেবে দেখতাম তাহলে জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যেত। কপারের ক্ষেত্রে -0.34 হয়ে যেত, আর জিঙ্কের ক্ষেত্রে +0.76 হয়ে যেত যদি আমরা অক্সিডেশন মোডে লিখতাম। কিন্তু আমরা একটা ধারণা নিয়ে চলবো, সেটা হচ্ছে আমরা রিডাকশন পোটেনশিয়াল দিয়ে সবসময় এটাকে, আমাদের পুরো ক্লাস জুড়ে 60 লেকচার জুড়ে কিন্তু আমরা রিডাকশন পোটেনশিয়াল দিয়েই ধরবো। ঠিক আছে, অক্সিডেশন পোটেনশিয়াল দিয়ে আমরা কোনো রকম, এবং নিউমেরিক্যালও আমরা সলভ করব, তখন কিন্তু রিডাকশন পোটেনশিয়ালটাই আমাদের কাজে লাগবে। অনেক বইয়ে অক্সিডেশন পোটেনশিয়াল দিয়েও করা আছে, কিন্তু যে মডার্ন বইগুলোতে, যে এখন আপাতত যে নতুন বই বেরোচ্ছে, সেগুলোতে কিন্তু সব রিডাকশন পোটেনশিয়াল ধরেই করা আছে, মানে প্রবলেম, যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম সেগুলো করা আছে। তার মানে আমি এই ভ্যালুটা দেখে, এটা যেহেতু জিঙ্কের থেকে বেশি রিডাকশন পারে, তাই জন্য কপার আয়ন সবসময় রিডিউস হতে চাইবে। আর এটাকে একটা স্ট্যান্ডার্ড নোটেশনে আমরা লিখি, কপার প্লাস প্লাস, তার মানে এইটা হচ্ছে অক্সিড্যান্ট আর এইটা হচ্ছে রিডাক্ট্যান্ট। যেহেতু এটা রিডাকশন, এইটা খুব ভালো করে মনে রাখা দরকার, যেহেতু এটা রিডাকশন, আর আমরা জানি যে অক্সিড্যান্ট সবসময় রিডিউস হয় আর রিডাক্ট্যান্ট অক্সিডাইজ হয়। ঠিক আছে, আর এইটা আরো ভালো করে, এবং তাই জন্য আমরা কি করব, অক্সিড্যান্ট প্লাস ই ইকুয়াল টু রিডাক্ট্যান্ট, এবং এটাকে আমরা আরেকটু লিখতে পারি, সেটা হচ্ছে অক্স প্লাস ই ইকুয়াল টু রেড। আমরা শুধু ফার্স্ট এখানে দুটো নিলাম, এখানে তিনটে নিলাম, তিনটে লেটার্স নিলাম, এবং এটাকে আমরা যদি জুড়ে দিই তাহলে দেখব এটা হচ্ছে রেডক্স। আমাদের করোশন সেলে সবসময় রেডক্স রিয়াকশন হয়। এই কোনটা অক্সিড্যান্ট এটা খুব সহজ বোঝা, এখানে যেহেতু আমি আয়ন হিসেবে লিখছি, মাঝে মাঝে আমাদের খুব একটু সমস্যা হয় অক্সিড্যান্ট আর রিডাক্ট্যান্ট বোঝার জন্য। সেটা আমাদের শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে, যে ইলেকট্রনটাকে আমি কোন দিকে লিখছি। ইলেকট্রনটাকে যদি আমি পজিটিভ করে লিখি, যে দিকটা পজিটিভ করে লিখছি সেই দিকটা কিন্তু আমার অক্সিড্যান্ট হিসেবে নিতে হবে, আর যেদিকে আমি যদি ওটাকে নেগেটিভ ইলেকট্রন দিয়ে লিখি তাহলে সেটা অক্সিড্যান্ট হিসেবে করতে হবে, রিডাক্ট্যান্ট হিসেবে করতে হবে। বোঝা যাক কেমন করে। যেমন আমি একটা রিয়াকশন লিখি H2O, H2O আমি কিন্তু +2E করতে পারি, করে আমি 2H2 হতে পারে, H2 প্লাস 2OH মাইনাস, আমি এটা করতে পারি। এটাকে বলে ওয়াটার রিডাকশন। এখানে কিন্তু ওয়াটারটা কিন্তু অক্সিডেন্ট, আর এই দিকটা পুরোটা আমি রিডাক্ট্যান্ট হিসেবেই ধরব। ঠিক আছে, আবার
আমি আরেকটা রিয়াকশন লিখতে পারি O2 প্লাস H2O প্লাস 4E ইকুয়াল টু 4OH মাইনাস 4OH মাইনাস। এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রনটাকে আমি প্লাস করে বাঁদিকে লিখেছি, তার মানে এই পুরো পার্টটা আমি কিন্তু অক্সিডেন্ট হিসেবেই রাখতে পারি। ঠিক আছে, আমি এটা কাজে লাগবে যখন আমরা নার্সড ইকুয়েশন দেখব না, যেখানে আমরা ডিনোমিনেটর আর নিউমারেটর ভাব ডিসাইড করব, তখন এটা আমার কিন্তু খুব কাজে লাগবে। এই বাঁ দিকেরটা পুরোটাকে আমি অক্সিডেন্ট ধরবো, ডান দিকেরটা রিডাক্ট্যান্ট ধরবো। আবার কোনো একটা আরেকটা জিনিস করা যেতে পারে, এইগুলো একটু একটু কমপ্লিকেটেড রিয়াকশন। ঠিক আছে, আরেকটা রিয়াকশন আমি যদি ওই দেখতে চাই যে কোনটা অক্সিডেন্ট কোনটা রিডাক্ট্যান্ট, সেটা বোঝার জন্য সবচেয়ে ভালো হচ্ছে হাইড্রোজেন রিয়াকশন। আমি একটা রিয়াকশন লিখতে পারি, সেটা হচ্ছে H প্লাস প্লাস 2E ইকুয়াল টু H2। আমি জানি যে হাইড্রোজেন গ্যাস ইজ এ ফ্যান্টাস্টিক রিডিউসিং এজেন্ট। আমরা রিডিউস করার জন্য সবসময় হাইড্রোজেন গ্যাস ইউজ করি, তার মানে হাইড্রোজেনটা নিশ্চয়ই রিডাক্ট্যান্ট, আর তার মানে H প্লাসটা হচ্ছে অক্সিডেন্ট। ফাইন, ঠিক আছে, এখানে এটা হলো। আবার অনেক সময় দেখা যাবে অক্সিজেন ইলেকট্রন নিতে পারে, দুটো ইলেকট্রন দিয়ে O2 মাইনাস হতে পারে। এখানে কিন্তু এখানে এইটা হচ্ছে অক্সিডেন্ট, এইটা হচ্ছে রিডাক্ট্যান্ট। কাজেই আমার লেখার ওপর ডিপেন্ড করছে ইলেকট্রনটা কোন দিকে লিখছি। আবার আমি যদি জিঙ্কের ক্ষেত্রে দেখি, জিঙ্ক মাইনাস 2E ইকুয়াল টু জিঙ্ক 2 প্লাস, এখানে আবার উল্টে যাবে, যেহেতু ইলেকট্রনটাকে আমি মাইনাস হিসেবে লিখছি, তাই জন্য এটা হয়ে যাবে রিডাক্ট্যান্ট, এটা হয়ে যাবে অক্সিডেন্ট। ফাইন, কাজেই ইলেকট্রনটা কিভাবে আমি লিখছি সেটা ডিপেন্ড করে আমার অক্সিডেন্ট রিডাক্ট্যান্ট ডিসাইড হবে। ফাইন, বাট অত ঝামেলায় দরকার নেই, আমি সিম্পল রিডাকশন মোডে লিখলেই আমার অক্সিডেন্ট রিডাক্ট্যান্ট সম্বন্ধে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আমি এখানে সেল ভোল্টেজ ডিটারমিন করার চেষ্টা করছি। সেল ভোল্টেজ হবে হচ্ছে যে E1 মাইনাস E2। E1টা সবসময় হায়ার পোটেনশিয়াল নিতে হবে, আর E2টা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। ওকে, যদি E1 আর E2 এইভাবে লিখি, তখন যে পোটেনশিয়ালটা পাবো ডেল E, সেটাই হবে হচ্ছে সেল পোটেনশিয়াল। ফাইন, এখানে এবং দুটোই কিন্তু রিডাকশন পোটেনশিয়াল, কারণ আমাদের কনভেনশন যেটা আমরা নেব সেটা সবসময় রিডাকশন পোটেনশিয়াল। তার মানে এখানে V সেল হবে 0.34 মাইনাস 0.76, এখানে রিডাকশন পোটেনশিয়াল মোড দিয়েই দেখছি, তার মানে দাঁড়াচ্ছে 1.1 ভোল্ট। এখানে এটা দেখা যাচ্ছে প্লাস, এই প্লাস সাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটার সঙ্গে আর একটা প্যারামিটার খুবই ওতপ্রোতভাবে জড়িত, মানে খুবই একটা ইন্টিমেট রিলেশন আছে আর একটা প্যারামিটার, সেটা আমরা পরের ক্লাস থেকে শুরু করব। সেই প্যারামিটারটার নাম হচ্ছে জি, গিবস ফ্রি এনার্জি। ফাইন, এইবারে এইখানে যে আমি প্লাস 1.1 ভোল্ট দিয়েছি না, তার মানে দাঁড়াচ্ছে যে আমার যদি আমি জুড়ে দিই, এটা জুড়ে দিই, তাহলে আমি দেখব কারেন্ট সবসময় বাঁ দিক থেকে ডান দিকে যাবে, কপার এন্ড থেকে জিঙ্ক এন্ডের দিকে যাবে থ্রু দ্য কন্ডাক্টর। ফাইন, এই গিভস ফ্রি এনার্জি, এইটা দেখে প্লাস থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, এটা আমার সেল এই রিয়াকশনটা চলবে এবং করোশন, জিঙ্কের করোশন হবে। কিন্তু আরে এই যে জি টার্ম দিয়ে যদি আমরা লিখতে পারি না, তাহলে কিন্তু ইমিডিয়েটলি আমরা বুঝতে পারবো যে রিয়াকশনটা স্পন্টেনিয়াস না স্পন্টেনিয়াস নয়। এই জিটা ডিসাইড করে
spontaneity. Spontaneous reaction, এই জিটা ডিসাইড করে। এবং যদি আমরা দেখি যে ডেল্টা জি মানে হচ্ছে G2 মাইনাস G1, অথবা আমি লিখতে পারি G ফাইনাল মাইনাস G ইনিশিয়াল, এইটা যদি আমার নেগেটিভ হয় তখন আমি দেখব এটা স্পন্টেনিয়াস হবে। আর এই ভোল্টেজ, এটা ভোল্টেজটার সঙ্গে এই দুটো রিলেশন আছে, ঠিক আছে? এই ব্যাপারে রিলেশনটা আমরা পরের ক্লাসে দেখব। এবং যখনই করোশন হবে সেখানে একটা সেল তৈরি হবে, এই সেলে কিন্তু এই ডেল্টা জিটা কিন্তু নেগেটিভ হতেই হবে যদি করোশনটা হতে হয়, ঠিক আছে? আর এইটা যেহেতু আমার টেম্পারেচার প্রেশার এখানে বলা আছে, তাই মানে জি এবং তার টেম্পারেচার এবং পিটা কিন্তু লেখাটা অত্যন্ত জরুরি। উইদাউট দ্যাট, মানে জি আর জি যদি শুধু জি লেখা হচ্ছে, টেম্পারেচার প্রেশার লেখা হচ্ছে না সুপারস্ক্রিপ্টে, তখন কিন্তু সেটা ঠিকঠাক নোটেশন নয়। এখানেও তার মানে আমাদের জিপিটি রাখতে হবে। ওকে, ফাইন। এই গিভস ফ্রি এনার্জির ব্যাপারটা আমরা পরের ক্লাস থেকে ডেফিনেটলি শিখবো, এবং তখন দেখব সত্যি সত্যি এই ডেল্টা জিটা কিন্তু, এই ভোল্টেজের রিলেশনটা দেখবো, তখন দেখবো ডেল্টা জিটা কিন্তু নেগেটিভ এসে যাচ্ছে, ঠিক আছে? এইবারে দেখা যাচ্ছে যে যখনই আমরা এরকম একটা করোশন সেল হচ্ছে, সেই করোশন সেলটা এখানে টু ডিফারেন্ট মেটালসের ক্ষেত্রে হচ্ছে। এখানে কপার ডিপোজিট হচ্ছে, জিঙ্ক ডিসলভ হচ্ছে, এবং এখানে আমি যেহেতু সেম এলিমেন্টাল আয়নস রেখেছি, আর কোনো আয়নিক স্পিসিস নেই, এবং আর কোনো রিডাকশন হচ্ছে না, এখানে শুধু কপার রিডাকশন এবং জিঙ্ক অক্সিডেশনই আমরা দেখাচ্ছি, কাজে এই ব্যাপারটা আমার কাছে একটু সহজ বোঝাটা, ঠিক আছে? আর একটা জিনিস, এই যে সেলটাকে বলা হয় ড্যানিয়েল সেল। ওকে, ফাইন। কিন্তু করোশনের ক্ষেত্রে দেখা যাবে যে আমি পিওর কম্পোনেন্ট, আমার কিন্তু ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্ট পিওর কিন্তু অত্যন্ত লিমিটেড। আমি যদি স্টিল ধরি, কপার অ্যালয় ধরি, অ্যালুমিনিয়াম অ্যালয় ধরি, নিকেল অ্যালয় ধরি, যে কোনো ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্ট আমার কিন্তু পিওর নয়, সেখানে এলিমেন্টস আছে। আবার আমি যখন স্টিল করোশন দেখছি, আমি অ্যাটমসফিয়ারে আমার বাইরে জানলার পেরেকটা, সেটা আস্তে আস্তে করোড হচ্ছে। আমি কি আগে থেকে কি ওখানে আয়রন আয়ন রেখেছি? না, অসম্ভব, আয়রন আয়ন তো সেখানে নেই। প্রথমে আমি পেরেকটা ডুবছি, তখন তো ওখানে সেখানে কোনো আয়রন আয়ন নেই। ওখানে আছে কি? ময়েশ্চার আছে, অক্সিজেন আছে। এবং সেখানে কিন্তু যে আমার অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশনসটা বোঝার জন্য আমাদের একটু অন্য দিকে দেখতে হবে। তখন আমরা দেখব, যেহেতু এই যে সেলটা থ্রু দিয়ে আমরা জানতে পাচ্ছি যে অ্যানোডিক রিয়াকশনটা সবসময় মেটাল ডিসলিউশন, কিন্তু ক্যাথোডিক রিয়াকশনটা এই ড্যানিয়েল সেলের ক্ষেত্রে কিন্তু কপার ডিপোজিশন। কিন্তু যখন প্র্যাকটিক্যাল ইনস্ট্যান্স আমরা দেখব বাইরে, যখন অ্যাটমসফিয়ারিক করোশনে দেখব, তখন কিন্তু ডিসলিউশন প্রসেস, যে করোশন প্রসেসটা, সেটা ডেফিনেটলি মেটাল ডিজলভ করবে, কিন্তু ক্যাথোডিক রিয়াকশনটা সেটা কিন্তু মেটাল ডিপোজিশন নাও হতে পারে। এবং ক্যাথোডিক রিয়াকশন তখন অক্সিজেন রিডাকশন হতে পারে, ওয়াটার রিডাকশন হতে পারে, হাইড্রোজেন রিডাকশন হতে পারে, এই সব, এবং মেটাল আয়ন রিডাকশন হতে পারে। আমি মেটাল আয়ন রিডাকশনের একটা ছোট্ট এক্সাম্পল দিই। যেমন আমি HCl এ জিঙ্ক ডুবিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে যদি ইম্পিওর থাকে, মানে আয়রন Fe3+ আয়ন থাকে, তখন একটা রিডাকশন প্রসেস কিন্তু, ক্যাথোডিক প্রসেস কিন্তু Fe3+ E = Fe2+, সেই রিয়াকশনটা কিন্তু হচ্ছে। আবার আমি হাইড্রোজেন যেহেতু আছে, H+ আছে, H+ এবং ইলেকট্রন নিয়ে H2 গ্যাসও তৈরি করতে পারে। এরকম একটা এক্সাম্পল আমি দেখতে পারি, সেটা হচ্ছে, আমি এটা প্র্যাকটিক্যাল ইনস্ট্যান্সে দেখছি যে সিম্পল মাইল্ড স্টিল অথবা স্টিল লিখে কার্বন স্টিল যখন করোড করে, তখন আমার যে ক্যাথোডিক অ্যানোডিক রিয়াকশন, এটা সব সময় কিন্তু Fe-2E = Fe2+ হবে। আর এটা হচ্ছে অ্যাটমসফিয়ার।
আমি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে প্রেসারে রয়েছি, আর অ্যাটমসফিয়ারে আমার কি রয়েছে, H2O, সেটাকে ময়েশ্চার আছে। এরকম নয় যে আমি সবসময় জলের মধ্যেই কাজ করছি, আমার বাইরে অ্যাটমসফিয়ারে ময়েশ্চার আছে, হিউমিডিটি আছে, সেখান থেকে ময়েশ্চারটা আসছে। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অক্সিজেন। এই দুটো জিনিস আমার আছে। আর অ্যাটমসফিয়ারে যখন আমরা কাজ করছি তখন অ্যাটমসফিয়ারের পিএইচ কিন্তু নিয়ারলি নিউট্রাল। তার মানে নিউট্রাল সলিউশন হলে আমার অক্সিজেন, ওয়াটার, সে কিন্তু দুজনে মিলে একটা স্ট্রং ক্যাথোডিক রিয়াকশন দেয়। ঠিক আছে, সেই নিউট্রাল সলিউশনে যখন পিএইচ ইকুয়াল টু 7 হবে, যেটাকে বলবো নিউট্রাল সলিউশন, সেখানে এই দুটো একটা স্ট্রং রিয়াকশন দেয়, ক্যাথোডিক রিয়াকশন দেয়। ওকে, এই রিয়াকশনটা হয়। ফাইন। আর অ্যানোডিক রিয়াকশন, এটা হচ্ছে ক্যাথোডিক। এই দুটোই কোথায় হচ্ছে, এটাও আয়রন সারফেসে, এটাও আয়রন সারফেসে। তার মানে এটা অ্যানোড, এটা ক্যাথোড। আর আয়রন হচ্ছে কন্ডাক্টর, আর এইটা হচ্ছে ইলেকট্রোলাইট, আর এইগুলো হচ্ছে করোসিভ। এই দুটোই কিন্তু করোসিভ। ফাইন। তার মানে আমার এখানে মেটাল ডিপোজিশন বলে কোনো ক্যাথোডিক রিয়াকশন নয়, এখানে অক্সিজেন রিডাকশন হচ্ছে ক্যাথোডিক রিয়াকশন। এবং তখন এই দুটো যদি আমি কম্বাইন করি, তাহলে আমি দেখব Fe প্লাস O2 প্লাস 2H2O ইকুয়াল টু FeOH হোল 2। আমি এটাকে ব্যালেন্স করতে পারি 2 2, এবং এইটা হচ্ছে একটা ফুল সেল রিয়াকশন। ইনফ্যাক্ট আমি যদি এখানে 2 বসাই, এখানে 2 বসাই, তার মানে এটা 4 হয়ে যাবে। তখন যদি এই দুটো রিয়াকশন, এইটা রিয়াকশন 1 আর এটা হচ্ছে রিয়াকশন 2, এই দুটোকে যদি আমি অ্যাড করি, তাহলে আমি দেখব যে ইলেকট্রন দুটো কিন্তু চারটে ইলেকট্রন কেটে গেল আমার, তার মানে চার্জ কনজারভেশনও কিন্তু মেনটেন করছে। চার্জ কনজারভেশনও কিন্তু মেনটেন হচ্ছে। ফাইন, চারটে কম্পোনেন্ট রয়ে গেল, চার্জ কনজারভেশন হলো, আর এখানে কি হচ্ছে, এখানেও একটা গ্যালভানিক সেল হচ্ছে। এটার একটা পোটেনশিয়াল থাকবে E1, এটার একটা পোটেনশিয়াল থাকবে E2, এবং আমি দেখব E1 মাইনাস E2 ইকুয়াল টু ডেল E। আমার যদি করোশনটা হতে হয়, ইট হ্যাজ টু বি পজিটিভ, না হলে করোশন কন্টিনিউ করবে না। এবং তার এই করোশন কন্টিনিউ করবে না, আমি কি বোঝাতে চাইছি, স্পন্টেনিয়াসলি করোশন হবে না। এবং এই পোটেনশিয়ালের থেকে স্পন্টেনিটি জাজমেন্ট করার জন্য আমার বেস্ট টুল হচ্ছে ফ্রি এনার্জি, সেটাকে আমরা গিভস ফ্রি এনার্জি বলে জানবো। ঠিক আছে, তা এরকম একটা এক্সাম্পল আমি দেখালাম। এই ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই কিন্তু পিওর নয়, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে অ্যানোডিক রিয়াকশনটা সবসময় মেটাল ডিসলিউশন, কিন্তু ক্যাথোডিক রিয়াকশনটা মেটাল ডিপোজিশন নাও হতে পারে, সেখানে আয়ন রিডাকশনও হতে পারে। যেমন এখানে যদি একটু Fe3+ থাকে, হয়তো দেখা গেল আমার কপার, আমি এটা তো ড্রাই মানে অ্যাটমসফিয়ারে দেখছি যেখানে ময়েশ্চার রয়েছে, এরকম একটা সিচুয়েশন হতে পারে। এই আয়রন করোশনটা আমি ধরলাম একটা ট্যাঙ্ক ধরলাম, আয়রন ট্যাঙ্ক, সেখানে সিম্পল ওয়াটার আছে, জল আছে, আর সেখানে কিছুটা কপার 2+ ইম্পিউরিটি রয়েছে, কিছুটা। ঠিক আছে, আর এইটা হচ্ছে আয়রনের কন্টেনার, Fe স্টিলের কন্টেনার। ঠিক আছে, এই স্টিলের কিন্তু করোশন হবে, সেখানে কিন্তু দুখানা ক্যাথোডিক রিয়াকশন হবে। আয়রন এই ক্ষেত্রে এটা কেস 1, এটাকে ধরা যাক কেস 2। এখানে দেখা যাবে ডিসলিউশন এটাই হবে আয়রন 2+, এটা অ্যানোডিক রিয়াকশন অথবা অক্সিডেশন, আর দুখানা ক্যাথোডিক রিয়াকশন হবে। যেহেতু এটা অ্যাটমসফিয়ারে এক্সপোজ জলটা, তাই জন্য এখানে ডিজলভ অক্সিজেনও থাকবে। ডিজলভ অক্সিজেন থাকলে কি হবে, আর এটা যদি নিউট্রাল হয়,
pH7, তার মানে এই রিয়াকশনটা হবে। এই রিয়াকশনটা হবে, কিন্তু এখানে কপার 2+ আছে। কপার 2+ কিন্তু দুটো ইলেকট্রন নিয়ে কপার হবে, এখানে দুখানা রিডাকশন প্রসেস হবে, এখানে কোনো কিছুই পিওর নয়, কিন্তু এটা রিডাকশন, অর এখানে ক্যাথোডিক রিয়াকশন, 2 ক্যাথোডিক রিয়াকশন, 1 রিডাকশন রিয়াকশন, 1 অ্যানোডিক রিয়াকশন। এবং এখানেও দেখতে পাচ্ছি যে আমাকে ক্যাথোডিক রিয়াকশন কি হবে সেটা আমাকে একটু জাজমেন্ট করতে হবে, মানে সেটা জাজমেন্টটা আসবে করতে গিয়ে কি কি জিনিস আমার সিস্টেমটার মধ্যে রয়েছে। এই ওয়াটার কন্টেনিং ট্যাঙ্কের ক্ষেত্রে এই রকম করোশন হবে, এটা করোশন। এখানেও দেখব যে আয়রন প্লেটটা, এই কপারটা কোথায় ডিপোজিট হবে, ডিপোজিট অন আয়রন সারফেস। ফাইন, তার মানে আমার কি কি হচ্ছে, আয়রনটাই, স্টিল প্লেটটাই আমার ক্যাথোড এবং অ্যানোড দুটোই হচ্ছে, ওয়াটারটা হচ্ছে ইলেকট্রোলাইট, আর ওই ইলেকট্রনগুলো আমার ওই স্টিলের মধ্যে দিয়ে মাইগ্রেট করছে। ঠিক আছে, তো এরকম একটা কেস দেখলাম। এটা হচ্ছে এই যখন কেসটা হবে, এখানে যেহেতু আমার পিওর নিয়ে কাজকর্ম চলছে না, তাই জন্য এটাকে আমরা গ্যালভানিক করোশন হিসেবে নাম দেব। যেহেতু গ্যালভানিক সেল হচ্ছে, এটাকে আমরা গ্যালভানিক করোশন বলবো। অনেক রকম করোশন হয়, গ্যালভানিক করোশন কিন্তু ওয়ান অফ দেম। কিন্তু ইনফ্যাক্ট গ্যালভানিক সেল না হলে করোশন হবেই না, কোনো ক্ষেত্রেই হবে না। তাই জন্য সবকিছুই কিন্তু গ্যালভানিক করোশন। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে করোশনের ডিফারেন্ট ফর্মস আছে, যেমন ডিপেন্ডিং অন যে কোথায় হচ্ছে, কিরকম হচ্ছে, মানে কিরকম সাইজ শেপ, সেই রকম দেখে কিন্তু করোশনের বিভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন পিটিং করোশন, ক্রেভিস করোশন, ইন্টারগ্রানুলার করোশন, সেরকম ডিঅ্যালয়িং, এরকম স্ট্রেস করোশন করে, সেই রকম অনেক রকম করোশন ফর্মস আছে। সেই ফর্মসগুলো আসছে হচ্ছে কিরকম দেখতে, কোথায় হচ্ছে, কিরকম তার অ্যাপিয়ারেন্স, কোথায় কিভাবে সে প্রোগ্রেস করছে মেটালের মধ্যে, সেইভাবে দেখে আমরা বিভিন্ন নামকরণ করেছি। সেটা আমরা পরে দেখব, কিন্তু গ্যালভানিক করোশন কম্পোনেন্ট থাকতেই হবে করোশন হওয়ার জন্য। ওকে, তা এটা একটা বোঝা গেল। এইগুলো যতগুলো আমরা দেখলাম সবকটাতেই কিন্তু দেখছি যে একটা ইলেকট্রোলাইট আছে এবং সেটা অ্যাকুয়াস ইলেকট্রোলাইট, ওয়াটার, অ্যাকুয়াস ইলেকট্রোলাইট। ফাইন, ঠিক আছে, তার মানে এগুলোকে আমি কি নাম দিতে পারি, অ্যাকুয়াস ইলেকট্রোলাইট যখন হবে তখন এটাকে আমরা ওয়েট করোশন বলতে পারি। ওকে, ওয়েট করোশন হচ্ছে সেখানে হচ্ছে আমার অ্যাকুয়াস সিস্টেম রয়েছে। আমি আর একটা করোশন ভাবতে পারি, সেটাকে আমরা ড্রাই করোশন বলতে পারি। তার মানে করোশনের দুখানা পার্ট থাকবে, একটা হচ্ছে ওয়েট করোশন আর একটা হচ্ছে ড্রাই করোশন। তা আমি যদি এটাকে একটু, করোশন তার মানে দুটো ভাবে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে ওয়েট করোশন আর একটা হচ্ছে ড্রাই করোশন। ফাইন, তা ওয়েট করোশনের আমরা এক্সাম্পল তো দেখলাম, প্রত্যেকটা এক্সাম্পল এখনো পর্যন্ত যতগুলো আমরা করেছি সবকটাই কিন্তু ওয়েট করোশন, ইলেকট্রোলাইট রয়েছে সেখানে, ওয়াটার হচ্ছে ইলেকট্রোলিটিক সিস্টেম। এইবারে ড্রাই করোশনটা দেখা যাক, এবং দেখা যাক সেখানেও আমার ওই করোশন সেল 4টে কম্পোনেন্ট আছে কিনা। ড্রাই করোশন হচ্ছে ওয়ান অফ দেম ইজ বেসিক্যালি অক্সিডেশন, সিম্পল অক্সিডেশন। সেখানে কিন্তু আমার মেটালের সঙ্গে শুধু অক্সিজেনের কানেকশন, মেটাল প্লাস অক্সিজেন, এটা এমও তৈরি করতে পারে, এরকম একটা অক্সিডেশন হতে পারে। টেম্পারেচার এবং প্রেশার, এটা হাই টেম্পারেচার থাকলো, প্রেশারটা 1 অ্যাটমসফিয়ার থাকলো, যদি আমি এরকম একটা করি তখন এই একটা অক্সিডাইজড মেটালটা অক্সিডাইজ করবে, এবং অক্সিডেশন হলে কি হবে, এটা স্কেল তৈরি হয়। আমি দেখি এরকম একটা সিচুয়েশন, সেটা হচ্ছে যে আমার একটা মেটাল আছে এবং সেখানে একটা অক্সাইড স্কেল তৈরি হলো, এইটাও ধরা যাক অক্সাইড স্কেল, আর এইটা হচ্ছে মেটাল। ফাইন, এবারে এখানে যদি আমি একটু অ্যানালাইজ করি দেখবো এখানেও কিন্তু ক্যাথোডিক অ্যানোডিক রিয়াকশন হচ্ছে। দেখা যাক, বাইরে রয়েছে অক্সিজেন, এইটাই হচ্ছে মেটাল,
আর এটা হচ্ছে অক্সাইড স্কেল, তাহলে আমি এটাকে MO অক্সিজেন এইভাবে ভাগ করতে পারি। ওকে, আমি দেখি এখানে কি রিয়াকশন হচ্ছে। মেটালটা এখানে দেখতে পাচ্ছি মেটাল অক্সাইডের মধ্যে 2+ আছে কিন্তু, আর অক্সিজেনের 2-। ওকে, তা 2+ হওয়ার জন্য আমার কি করতে হবে, মেটালটা ডেফিনেটলি এখান থেকে বেরিয়ে আসবে, তার মানে মেটাল -2E = M2+। আর অক্সিজেন, এই ইলেকট্রন যেটা তৈরি হলো, 6টা ইলেকট্রন তৈরি, আমি 6খানা মেটাল আয়ন বেরিয়ে এসছে। এই ইলেকট্রনটা তখন এই মেটালের থ্রু দিয়ে কিন্তু মুভ করতে পারে, মেটাল অক্সাইডের থ্রু দিয়ে। আর মেটাল অক্সাইড কিন্তু সবসময় দেখা যায় যে নন স্টোইচিওমেট্রিক হয় এবং সেটার একটা সেমিকন্ডাক্টিং এবিলিটি থাকে, এবং তাই জন্য একটা পি টাইপ অথবা এন টাইপ অক্সাইড তৈরি হয়। এটা যদি এন টাইপ হয় তাহলে ইলেকট্রন সে ট্রান্সফার করতে পারে। সেই ইলেকট্রন এটা দিয়ে মুভ করলো, মুভ করে এই সারফেসে গেল, অক্সাইড আর অক্সিজেন সারফেসে, গ্যাস সারফেসে। সেখানে ইলেকট্রনটা অক্সিজেন এই দুটো ইলেকট্রন নিয়ে গিয়ে অক্সিজেন 2- হলো। সেরকম যদি এই রকম এখানে একটা রিয়াকশন হচ্ছে, এই এন্ডে একটা রিয়াকশন হচ্ছে এই ইন্টারফেসে, আর এই ইন্টারফেসে একটা রিয়াকশন হচ্ছে। এই রিয়াকশনটা কি, রিডাকশন অথবা ক্যাথোডিক। আর এই রিয়াকশনটা কি, অক্সিডেশন অথবা অ্যানোডিক। আর কোথায় হচ্ছে, এই গ্যাস আর অক্সাইড ইন্টারফেসে হচ্ছে, এটা গ্যাস, এটা সলিড। ওকে, তো গ্যাস অক্সাইডের ইন্টারফেসটা, তার মানে যেখানে আমি জানি যে রিডাকশন হয়, ক্যাথোডিক রিয়াকশন হয়, সেটাকে আমরা বলবো ক্যাথোড। সো দিস বিকামস মাই ক্যাথোড। আর এইটা যেহেতু অ্যানোডিক রিয়াকশনটা হচ্ছে, তার মানে ইট বিকামস অ্যানোড। ফাইন, তার মানে আমি ক্যাথোড অ্যানোড পেয়ে গেলাম। আর এই অক্সাইডের থ্রু দিয়ে কিন্তু আমার ইলেকট্রনটা মুভ করছে, ঠিক আছে। তার মানে অক্সাইড অ্যাক্টস অ্যাজ কন্ডাক্টর। আবার দেখা যাক এই অক্সিজেনটা যেটা তৈরি হলো সেইটা এই দিকে আসতে পারে, 2- এদিকে যেতে পারে, অথবা মেটাল আয়ন এইদিকে যেতে পারে, ডিপেন্ডিং অন স্ট্রাকচার অফ দ্য মেটাল। এটা আমাদের মেন বিষয়বস্তু নয়, তবে এটুকু জানা দরকার যে এরকম মুভমেন্ট হয়, আয়নিক মুভমেন্ট অক্সাইডের থ্রু দিয়ে এরকম হয়। অক্সাইড, ডিপেন্ডিং অন অক্সাইড স্ট্রাকচার, অক্সাইড ক্যারেক্টার, অক্সিজেন আয়ন মুভ করতে পারে ভেতরের দিকে, অথবা মেটাল আয়ন মুভ করতে পারে বাইরের দিকে, অথবা দুজনেই মুভ করছে দুদিকের দিকে, দুজনের দিকে, এবং মাঝখানে রিয়াকশন করে গেল দুটো মিলে। এই দুটো এসে গেল, ধরা যাক যে অক্সিজেন আয়ন ভেতরে ঢুকছে। তো অক্সিজেন আয়ন ভেতরে ঢুকে গিয়ে এই সারফেসে যখনই আসবে, এই সারফেসে যখনই আসবে, তখন এখানে একটা রিয়াকশন হয়ে যাবে। রিয়াকশনটা হবে কি, M+O2- 2+ = MO। অক্সাইডটা তৈরি হয়ে গেল। তার মানে এখানে অক্সাইড গ্রোথটা কোথায় হবে, এই এজটাতে, এই সারফেসটাতে অক্সাইড গ্রোথ হয়ে যাবে। আর যদি মেটাল আয়নটা যদি বেরিয়ে গিয়ে এইখানে রিয়্যাক্ট করত, এই ক্যাথোডিক সারফেসে রিয়্যাক্ট করত, M2+ অক্সিজেন 2-, তাহলে MO হতো, এখানে অক্সাইড গ্রোথটা হতো এই দিকটা। ফাইন, যদি অক্সাইড ফর্মেশনটা ক্যাথোডে হয়, বাইরের সারফেসে হয়, মেটাল অক্সাইড গ্যাস ইন্টারফেসে হয়, তখন গ্যাস, ওই মেটাল অক্সাইড গ্যাস ইন্টারফেসটা গ্রো করবে। আর যদি অক্সিডেশন রিয়াকশনটা, অ্যাকচুয়াল অক্সিডেশন রিয়াকশনটা যদি মেটাল আর মেটাল অক্সাইড ইন্টারফেসে হয়, তাহলে মেটাল অ্যান্ড মেটাল অক্সাইডের ইন্টারফেসটা কিন্তু গ্রো করবে। তা এইভাবে আমরা হচ্ছে, তার মানে এখানে এই চার্জ, কোটা আগে ক্ষেত্রে দেখেছি চার্জ কোথায় মুভ করে, ইলেকট্রোলাইটের মধ্যে। তার মানে এখানে অক্সাইড অ্যাক্টস অ্যাজ ইলেকট্রোলাইট। ওকে, কারণ এখানে ইলেকট্রন মুভমেন্ট হচ্ছে, এখানে চার্জ মুভমেন্ট হচ্ছে, আর আয়ন মুভমেন্ট হচ্ছে। ফাইন,
তার মানে আমার ক্যাথোড পেয়ে গেলাম, অ্যানোড পেয়ে গেলাম, কন্ডাক্টর পেয়ে গেলাম, ইলেকট্রোলাইট পেয়ে গেলাম, এবং ওখানে ক্যাথোডিক এবং অ্যানোডিক রিয়াকশনস হচ্ছে। তার মানে অক্সিডেশন, যেটা আমরা ড্রাই করোশন সেটা হচ্ছিল, যেটা সিম্পল অক্সিডেশন, এটাও কিন্তু করোশনের আওতায় চলে এলো। ঠিক আছে, অক্সিডেশন তার মানে কি বোঝা গেল, অক্সিডেশনও কিন্তু আমাদের করোশন হিসেবেই গণ্য হবে। কিন্তু আমরা আমাদের যে 60খানা লেকচার হবে সেখানে আমরা মোস্টলি অ্যাকোয়াস করোশনটাই দেখব। ঠিক আছে, সেখানে অক্সিজেন ইনভলভ হবে, কিন্তু অক্সিজেন অ্যাকোয়াস মিডিয়ামে ইনভলভ হবে। এরকম ড্রাই করোশন আমরা আলোচনায় রাখবো না। এই অক্সাইড তৈরি হচ্ছে সারফেসে, এই অক্সাইড তৈরি হওয়াটা কিন্তু বাজে নয়, ভালো দিক। কারণ আমরা সবসময় জানি যে রাস্ট হওয়াটা বাজে, কিন্তু আস্তে আস্তে দেখব যে রাস্ট হওয়াটা অনেক ক্ষেত্রেই ভালো। ইনফ্যাক্ট আমরা যখন কোনো অক্সিডেশন রেজিস্ট্যান্ট মেটেরিয়াল আমরা নিয়ে কাজ করি, সেখানে আমাদের দেখতে হয় যে অক্সাইড লেয়ারটা কতখানি স্টেবল, এবং সেই স্টেবিলিটিটা ডিসাইড করে যে মেটালটার অক্সিডেশন টেন্ডেন্সি বেশি হবে না কম হবে। আর যখনই আমরা হাই টেম্পারেচার মেটেরিয়াল ডিজাইন করি, যেমন আমরা টারবাইন ব্লেডস যখন আমরা ডিজাইন করি, তখন কিন্তু আমাদের দেখতে হয় যে অক্সাইড ক্যারেক্টার শুড বি স্টেবল, ভেরি থিন। ফলে কি হবে, অক্সিডেশন রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যাবে। আর আমাদের দরকার কি, অক্সিডেশন রেজিস্ট্যান্স। যদি অক্সাইড হু করে অক্সিডেশন হয়ে যায়, সেটা কিন্তু আমার বেশিক্ষণ সাস্টেন করবে না। ঠিক আছে, তা আমরা ওইটাও একটু দেখবো। একটা পার্টিকুলার প্যারামিটার আছে যে পিলিং বেডওয়ার্থ রেশিও, সেটা এই অক্সিডেশন রেজিস্ট্যান্সটা কিছুটা বোঝাতে পারে। ঠিক আছে, সেটা আমরা একবার জাস্ট ছুঁয়ে যাব, তাহলে অ্যাটলিস্ট আন্দাজ করা যাবে যে শুধুমাত্র অক্সাইড এবং মেটালের ফিজিক্যাল প্রপার্টি, সেগুলো কি, অ্যাটমিক ওয়েট এবং তার ডেন্সিটি, সেই দুটো যদি জানা যায়, তাহলে একটা আমরা মোটামুটি অক্সিডেশন রেজিস্ট্যান্স সম্বন্ধে একটা আন্দাজ করতে পারি। সেটা কিন্তু সব নয়, শুধু আন্দাজ একটা দেখা গেল, সেই আন্দাজটা আমরা একটু জানার চেষ্টা করব নেক্সট ক্লাসে। ধন্যবাদ।